স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হুমায়ুন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী কাল। একাধারে উপন্যাসিক, ছোট গল্পকার, চিত্রনাট্যকার, নির্মাতা, গীতিকার, চিত্রশিল্পী হুমায়ুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন শাস্ত্রের শিক্ষক হিসেবে ছিলেন সমান জনপ্রিয়। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের পথিকৃৎ তিনি। তার সৃষ্টি চরিত্র হিমু, মিসির আলী কিংবা শুভ্র আজ কিংবদন্তি তুল্য। নাটক যে দেশ জুড়ে আলোড়ন তুলতে পারে তা দেখিয়েছেন হুমায়ুন। যেখানে হাত দিয়েছেন সেখানেই ফলেছে সোনা। সাহিত্যের এই কিংবদন্তি সম্রাটকে নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন অভিনেতা ও নাট্য নির্দেশক রহমত আলী, আছেন অভিনয়শিল্পী শামীমা নাজনীন, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিবেন আবৃত্তিকার ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়। স্বাগত আপনাদের। হুমায়ুন আহমেদের সর্বশেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা, সেটাতে আপনি অভিনয় করেছেন, আপনিও করেছেন, আপনার দুজনই ছিলেন। তো এই সর্বশেষ চলচ্চিত্রের অভিজ্ঞতাটা প্রথমে জানতে চাইব আপনার কাছে। আসলে স্যার যখন এই নাটকটা চলচ্চিত্রটা তৈরি করবেন ভাবছিলেন, তখন আমার চরিত্র এবং যখন পাঠ করলেন সবার সামনে, উনি আগে কিন্তু যে কোনো নাটক বলুন আর চলচ্চিত্র বলুন, উনি তৈরি করার পূর্বে চরিত্রদের নিয়ে পাঠ করতেন, যারা যারা চরিত্র অভিনয় চিত্রনাট্যটা পড়ে শোনাতেন। কিন্তু তখন আমার কোনো চরিত্র ছিল না যখন উনি পাঠ করেন। যখন ছবিটার প্রায় 80% হয়ে গেছে শুটিং, তখন আমাকে একদিন ফোন করে স্যার বলছেন যে, রহমত তুমি কি একটু সময় দিতে পারবে? বললাম কেন স্যার? বলে আমার খালি মনে হচ্ছে তোমাকে একটা চরিত্র করতে হবে, করা উচিত। বললাম অবশ্যই স্যার, আপনি যখন বলবেন আমি আপনার জন্য আমি তৈরি আছি। তো স্যার ডাকলেন আমাকে, ডেকে একটা ছোট্ট বললে ভুল হবে, ব্যাপ্তি কম ছিল আমার চরিত্রের। আমি একটা ময়রা চরিত্রের, অর্থাৎ কি বলবো, মিষ্টির দোকানদার, গ্রামের একটা মিষ্টির দোকানদারের একটা চরিত্রে আমাকে উনি অভিনয় করিয়েছিলেন। এবং আমার মানে কি বলবো, ওই অতটুকু ব্যাপ্তির মধ্যে চরিত্রটাকে তিনি এমনভাবে কি বলবো, ওনার লেখার স্পর্শে বা উনি আমাকে যেভাবে উল্লেখ করতে, তাতে আমি যখন দেখলাম তখন আমার প্রথমে মনে হয়েছিল যে এটুকু চরিত্র এত ছোট, কিন্তু যখন আমি দেখলাম তখন মনে হচ্ছে যে অপূর্ব, মানে কিভাবে, মানে ওটাই আমার কাছে মনে হচ্ছে বিশাল একটা চরিত্র। এবং ওই চরিত্রটা দেখে মনে হচ্ছে রহমতদার জন্য ওটা স্যার করতেন না, এটাও যেন আর কেউই করতে পারতেন না কখনো। আমার জন্যই তৈরি। উনি চলচ্চিত্র করার সময় চিত্রনাট্যে কিছু পরিবর্তন করতেন নিজের মতো করে, সেই স্বাধীনতা তো তার ছিলই। তার উপন্যাসগুলো নিয়েও তো অনেক চলচ্চিত্র হয়েছে, উনি নিজেই করেছেন, বেশ কয়েকটি করেছেন। আমরা দেখেছি সত্যজিৎ রায় যখন তার ফেলুদা কিংবা এরকম কোন একটা উপন্যাস নিয়ে করতেন, মোটামুটি উপন্যাসের আদলেই রাখতেন। ব্যতিক্রম ছিল সোনার কেল্লায়, আমরা দেখেছি যে গল্পটা অনেক পরিবর্তন হয়েছে। হুমায়ুন আহমেদ এরকম বড় ধরনের কোনো পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যেতে দেখিনি, কিন্তু তার উপন্যাসগুলোকে যখন উনি চলচ্চিত্র করেছেন। আমার কাছে যেমন ধরেন শ্যামল ছায়াতে আমি প্রথম যখন অভিনয় করি, শ্যামল ছায়া অবশ্য উপন্যাস আর চলচ্চিত্র দুটো ভিন্ন। চলচ্চিত্রে মানে উপন্যাসের ক্ষেত্রে ওনার আমি খুব একটা ওইভাবে ইয়েটা দেখিনি, পরিবর্তন ওটা আমি দেখিনি আর কি, আমি ওনার উপন্যাসের মধ্যে। আচ্ছা, খুব বেশি পরিবর্তন না। আপনার অভিজ্ঞতাটাও যদি একটু বলতেন শ্যামল ছায়ার ঘেটুপুত্র কমলা নিয়ে। ঘেটুপুত্র কমলায় তো আমি অভিনয় করেছি একটি ওই বাড়িতে পরিচারিকা থাকে এরকম একটি চরিত্রে, এটা একটু নেগেটিভ চরিত্র। আমি প্রথমে করতে রাজি হইনি, মানে আমি বলছিলাম স্যার আমাকে এটা না দিয়ে অন্য একটা ছোট ক্যারেক্টার দেয়া যায় কিনা। স্যার বলছে না না, তুমি নেগেটিভ চরিত্রই অনেক ভালো করবে। সেটা ছিল আপনার জন্য একটা ভিন্ন অভিজ্ঞতা। হ্যাঁ, একটা নেগেটিভ চরিত্র করা। তাহলে আপনি কিভাবে নিলেন চ্যালেঞ্জটা? স্যার বললেন, আমরা তো স্যারের কথা একদম নীতিবাক্য মনে করতাম সবাই আর কি, যারা কাজ করতাম ওখানে। তো উনি বললেন যে না, তোমার জন্য এটা করা হয়েছে, তোমাকে এটা করতে হবে। মেনে নিয়ে কাজটা করলাম না। এবং আমরা যখন ওকে ইয়েকে দেখলাম, আমরা মানে স্ক্রিনে যখন দেখলাম, তখন অদ্ভুত ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছিল যে শামীমা এত ভালো করে এই চরিত্র, মানে নেগেটিভ ক্যারেক্টার এত ভালো করে, মানে অদ্ভুত ব্যাপার। মানে ওই যেটাকে বললাম না, যে স্যারের লেখার মধ্যে, স্যারের পরিচালনার মধ্যে অদ্ভুত একটা জাদু ছিল, যেটা উনি বুঝতে পারতেন। আসলে গ্রেট ম্যানটা তো বুঝতেই পারেন সবসময় যে কাকে দেখিয়ে হবে না হবে। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
আমরা একটু নাটক নিয়ে কথা বলি হুমায়ুন আহমেদের। না, আমরা এই ঘেটুপুত্র কমলা হ্যাঁ, সম্পর্কে আপনিও ছিলেন, হ্যাঁ, আপনার অভিজ্ঞতা একটু শুনে নিই। হ্যাঁ, উনি আমরা তো hero। হ্যাঁ, আমরা কিভাবে তিনজনই ছিলাম। হ্যাঁ, অবশ্যই। তাই ঘেটুপুত্র কমলা সম্পর্কে একটু তার পূর্ব কথন বলা দরকার, অবশ্যই, 4 অবশ্যই, লাইনে। please। অনেকদিন হুমায়ুন আহমেদের একটা অভ্যাস ছিল যে কিছু টাকা জমে গেলে তখন ওই চুলকাতো আর কি, মানে ওই একটা ছবি কি করে করা যায়, এবং সেই ছবির বেশিরভাগ টাকাই লগ্নিকৃত বেশিরভাগ টাকাই কিন্তু ফেরত আসতো না, কিন্তু তাতে তার কোনো আফসোস ছিল না। আমার মধ্যে জানতো টাকা তো কিছু জমিয়েছি, এখন তো একটা ছবি করতে হবে। তখন কিন্তু আমার মনে হয় হুমায়ুন আহমেদের শরীরে কিন্তু রোগ বাসা বাঁধা শুরু করেছে। কিন্তু তিনি সেটা জানতেন না তখন। না, তখন জানতেন না। না, তিনি আমার ধারণা তিনি জানতে শুরু করেছেন, কিন্তু তার একটি ডক্টরস ফোবিয়া ছিল, এটা অনেকে জানে না হয়তো, ডাক্তারের ভীতি। তিনি ডাক্তারের কাছে কিছুতেই যেতে চাইতেন না, কিছুতেই না। তাকে কিন্তু জোর করে নিয়ে যাওয়া হয়েছে রুটিন চেক আপের জন্য সিঙ্গাপুরে, সেখানে ধরা পড়লো। কিন্তু উনি তার আগে থেকে কিন্তু ওনার ব্লিডিং হয়েছে, অনেক কিছু হয়েছে, পেন হয়েছে, কিন্তু উনি চেপে গেছেন। উনি কিন্তু ওই একটি ভয় ওনার জীবনে ছিল, অনেক থাকে না হাইড্রোফোবিয়া থাকে অনেক, ওনার ছিল ওই ডাক্তার ভীতি। ডাক্তারের চেম্বারের মধ্যে ঢুকতে হবে। আমাকে বললেন যে একদিন সন্ধ্যাবেলা বললেন যে এখনই চলে আসুন, জরুরি কথা আছে। তখন কিন্তু ওনার মাথার মধ্যে রয়েছে ঘেটুপুত্র কমলা। তো আমি গেলাম, যার পর আমরা বাচ্চা তখন দুটো ছোট ছোট সহন্ত, এই সহন বলছি আমাদের নিনিতটাকে আমরা একটুখানি তখন তো নিনিত থাকে বলে আমরা ধূমপান করার জন্য বাইরে যাই। তো বাইরে গিয়ে বারান্দা থেকে বসলাম, সিঁড়ির ওখানে গিয়ে বসলাম, বসে বললেন যে মাথায় একটা গল্প এসছে, আমি ঘেটু সম্পর্কে, ঘেটু গান নিয়ে কিন্তু ছবি করতে চাই। আপনাকে প্রথম বললাম, শাওনকে বলেছি আর জুয়েলকে বলেছি, আপনি তৃতীয় ব্যক্তি যাকে বললাম। আমি সর্বনাশ, কি করে করবেন? কারণ আমার ঘেটু সম্পর্কে আমার আগে একটা ধারণা ছিল, একটা ডকুমেন্টারি করেছিলাম অনেক আগে। আমি কি করে করবেন, এ তো সেন্সারে আটকে দেবে। কারণ বিষয়টাই একটু আমাদের সমাজে যদিও এক সময় এটা খুব মানে স্বীকৃত ছিল সমস্ত সমাজে। আমি কি করে করবেন এটা? জয়ন্ত, আই এম স্টোরি টেলার, আমি জানি গল্পটাকে কেমন ভাবে বলতে হয়, সব কনফিডেন্স ওনার ছিল, এই কনফিডেন্স। আমি যে কি করবেন, আপনাকে কিন্তু করতে হবে আপনাকে ডান্স টিচার এবং ঘেটু দলের প্রধান হতে হবে। আগে কিন্তু আমি প্রাণ এবং আমার যে চরিত্র ওটা একটার মধ্যেই ছিল, আমার মধ্যেই ছিল, কিন্তু পরে আলাদা হলো কেন? আমি বললাম যে বেশ কিছুদিন পর আমাকে বললেন না, উনি ঘেটুর নাচের টিচার নিয়ে আসলেন, আমি তো সেখানে শুরু করলাম। আমি বললাম যে হুমায়ুন, আমার ছেলে আমাকে তাহলে থাকতে হবে তার নাচের সময়, আমার ছেলের নাচটাকে আমি ওই সময় আমি নিজে দাঁড়িয়ে দেখতে পারবো, বাট আমি তাকে নাচ শেখাতে পারবো। আমি বলুন আপনি চরিত্রটাকে দুটো ভাগ করুন, আমারই একজন অনুগত, সে থাকবেন ডান্স টিচার, আমি থাকবো দলের প্রধান এবং তার বাপ, অধিকারী বাপ, সেই চালাচ্ছে। ঠিক তো, হ্যাঁ। সেই জন্য দেখবেন যে যেদিন জমিদার তাকে নিয়ে গেল সেদিনের গানে কিন্তু আমি আর থাকলাম না, আমি গিয়ে ঘাটে গিয়ে বসেছিলাম। এইখানে কিন্তু হুমায়ুনের মুন্সিয়ানাটা এই জায়গাটা, যে কিভাবে একটি চরিত্রকে ভাগ করে দুটি করে একটা পূর্ণাঙ্গ চরিত্র, দুটোই পূর্ণাঙ্গ চরিত্র। ওটা বলছিলাম। রহমতের চরিত্রটা কি, রহমতের যে গেট আপ, রহমতের যে ওই একটা দৃশ্যে তার অভিনয়, এটা তার চোখে পড়ার মতো। আর শামীমার কথা তো বাদই দিলাম, আমি সেটাই আমরা বলছিলাম যে হুমায়ুন আহমেদের চরিত্র ছোট চরিত্র বলে কিছু নেই, হয়তো ব্যাপ্তি কম থাকতে পারে, ব্যাপ্তিকাল কম, কিন্তু প্রত্যেকটা চরিত্রই সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওই যে ঘোড়ার সহিস, যে রাইট, ছোট চরিত্র, অসাধারণ। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, আপনার কাছে নাটক নিয়ে যদি একটু কথা বলি। আমরা নানা সময় দেখেছি, হুমায়ুন আহমেদের লেখায় পড়েছি বা ওনার সাক্ষাৎকারে সব জায়গায় দেখি, ওনার মধ্যে অনাবশ্যক বিনয় বলে কিন্তু বিষয়টা ছিল না, উনি সোজা সাপটা লোক ছিলেন। তো উনি এই কথাটা একাধিকবার বলেছেন যে বিটিভির যুগে কেবল একটি টিভি চ্যানেল ছিল দেখে তার নাটকগুলো তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পেয়েছে। আপনি কি সেটা মনে করেন? না, আমি মনে করি আমার মতামতটা একটু ভিন্ন, যেটা হয়তো হুমায়ুনের সঙ্গে মিলবে না, কিংবা আজকের অনেকের সঙ্গে মিলবে না। বিটিভি নাটকটি জনপ্রিয়তার তুঙ্গে গিয়েছিল একটা কারণ, কিন্তু যে সে সময় সবাই বিটিভি দেখার জন্য বসে থাকতো, একটা কারণ। অন্য কারণ হচ্ছে 1 ঘন্টার পর্ব ছিল, কিন্তু 1 ঘন্টার পর্বের মধ্যে একটা বিরতি থাকতো মাঝখানে, বিজ্ঞাপন বিরতি, যেটা হচ্ছে। তাহলে এখন যদি বহুব্রীহি বা এইসব দিন রাত্রি করা হয়, সেই রকম দর্শক যদি আপনি প্রাইভেট চ্যানেলগুলোতে
এগুলো চালানো হয় এবং 2 মিনিট অন্তর অন্তর যদি 5 মিনিটের বিজ্ঞাপন দেওয়া হয় তাহলে কেউ দেখবে না। তাহলে এটা একটা বড় অন্তরায় বলছেন। এই যে এখনকার নাটক নিয়ে আমরা কথা আমি বলি, একটা কথা বলি ভাই, আপনার এই নাটকগুলোর মানুষ দেখে কি, তার আমার পরিবারের আমার প্রতিচ্ছবি দেখতে চায়, তাই তো? এবং গল্পটা চাই, গল্প চাই তো। আমরা গল্প, আপনার গল্প দানা বাঁধার আগেই বিজ্ঞাপন। নিষ্ঠুর ভাবে কোন জায়গায় থামতে হবে তাও না, যেখানে সেখানে কাঁচি চালিয়ে দিয়ে তার মধ্যে বিজ্ঞাপন, আপনি 7 মিনিট বিজ্ঞাপন যদি দেন তাহলে কে দেখবে? আমাদের এখন পাশের দেশের চ্যানেলগুলোতে, বাংলা চ্যানেলগুলোতে যাওয়া ছাড়া তো গত্যন্তর নেই। আপনি জানেন বাড়ির গৃহিণী এবং তার পরিচারিকা, হ্যাঁ, একসঙ্গে বসে। দুজনে একই সঙ্গে এই চ্যানেলগুলো দেখছে। কারণটা কি জানেন? কারণ নিজের পরিবারকে দেখছে। আরেকটা কথা, যে গল্পের বুননের সঙ্গে তারা যাচ্ছে না। জয়ন্ত তার সূত্র ধরে আমি একটা কথা বলি, জাফর ইকবাল ভাই একদিন মানে একটা মেরিল প্রথম আলো পুরস্কারে এই বিষয়টা নিয়ে বলছিলেন। ওনাকে যখন পুরস্কার জন্য ডাকা হলো নাট্যকার হিসাবে, তখন উনি এসে প্রথম শব্দটাই ব্যবহার করলেন যে আমি ভেবেছি যে নাটক লেখা ছেড়ে দেবো। সবে আশ্চর্য হলো, কেন? বলে আমার নাটক দেখতে গিয়ে যে আমাকে এত বিরক্তির ইয়েতে পৌঁছাতে হয়, বিজ্ঞাপন দেখতে দেখতে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমি টিভি নাটক আর লিখবো না। আমরা এই বিজ্ঞাপন প্রসঙ্গে আবার আসবো একটা বিরতি নিয়ে। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। হুমায়ুন আহমেদের নাটকের চরিত্রের ফাঁসি হয়েছে, আমরা দেখেছি। সেই ফাঁসির পর সেইটা নিয়ে কুলখানি হয়েছে। এর আগে আমরা এইসব দিনরাত্রির টুনি চরিত্রের মৃত্যু নিয়ে মানুষকে শোকে বিহবল হতে দেখেছি। তো তার নাটকের চরিত্রগুলোতে এমন কি ম্যাজিক ছিল যে মানুষ এভাবে একাত্ম হয়ে পড়তো? আপনি তো শব্দটা ব্যবহারই করে দিলেন, ম্যাজিক। আসলে উনি ম্যাজিক জানতেন। আর একাত্ম হতেন এই কারণেই যে উনি খুব সহজ এবং সরলভাবে, খুব সহজ সরলভাবে মানুষের জীবনের যে ঘটনা, প্রাত্যহিক জীবনের যে ঘটনাগুলো উনি সুন্দরভাবে যেভাবে তুলে ধরতেন, এবং সেটা মানুষের মনের গভীরে সেটা প্রবেশ করত, এবং সহজভাবে বুঝতে পারতো মানুষ, মানে দর্শক। এটা হচ্ছে তার মুনশিয়ানা একটা, যে কোনো বিষয়কে সহজভাবে উপস্থাপন করাটা, এটা হচ্ছে তার একটা প্রধান মুনশিয়ানা। যার জন্য আমরা এই চরিত্রগুলো যখন, আরেকটা বিষয় হচ্ছে যে উনি যে চরিত্রগুলো সৃষ্টি করতেন, পরবর্তীকালে আমরা কখনো কিন্তু একই চরিত্র উনাকে আর সৃষ্টি করতে দেখিনি। একটি এ বিষয়ে আমি রহমতের কথা সূত্র ধরে বলছি, হুমায়ুনের কিন্তু ম্যাজিকটা ছিল অন্য জায়গায়। এই নিয়ে তার সঙ্গে কিন্তু আমার বহু বিতর্কও হয়েছে। যেরকম মানে মেকার বড় না আমরা প্লেরাইট বড় না অভিনেতা, এই নিয়ে কিন্তু অনেকবার হয়েছে। উনি বলেছেন, উনি একটা জিনিস খুব কনফিডেন্ট ছিলেন। তো হুমায়ুনের বিষয়টা হচ্ছে কি, তার পর্যবেক্ষণ, চরিত্র পর্যবেক্ষণ। সে তার চরিত্রের মধ্যে কতগুলো এমন কি বলবো ইঙ্গিত দিতেন, এমন বিহেভিয়ার ঢুকিয়ে দিতেন যেগুলো অন্য চরিত্রের থেকে আলাদা হয়ে যেত। হ্যাঁ, আলাদা হয়ে যেত এমন একটা। আর সব থেকে বড় কথা, তার শক্তিটা ছিল কিন্তু সংলাপে। হুমায়ুনের সংলাপের একটি শব্দ বাদ দেওয়া যাবে না, যুক্ত করা যাবে না, পরিবর্তন করা যাবে না। করলে তার অর্থ তা থাকবে আলাদা। ওই চরিত্রের কিন্তু চরিত্রহানি ঘটলো তখন। সেই জন্য হুমায়ুনের নাটকে কিন্তু আমরা একদম যা তার সংলাপে লেখা খুব প্রিসাইজড। ওর তার সংলাপ কিন্তু দীর্ঘ না। আরেকটা জিনিস, সরি আমি একটু বলি, তুমি খেয়াল করেছো যে আমরা তো অনেক নাট্যকারের নাটক করি, তাই না? স্যারের নাটক যখন আমরা স্ক্রিপ্ট হাতে পেতাম, স্যার তাকে পড়িয়ে দিতেন, তারপরে হাতে পাওয়ার পর একবার পড়লে কিন্তু মুখস্থ। আর আমরা কিন্তু দ্বিতীয়বার পড়িনি, দ্বিতীয়বার পড়তে হয়। এমনকি শেষের দিকে করতাম কি, শেষের দিকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একবার পড়ে যেত, আমরা কানে শুনে আমরা বলতাম। আমি যাচ্ছি শামীমা নাজনীর কাছে। এই হুমায়ুন আহমেদের নাটক নিয়ে কথা হচ্ছিল যে ঈদ মানেই ছিল হুমায়ুন আহমেদের নাটক অন্যতম আকর্ষণ। এখন ঈদ আসছে সামনে, হুমায়ুন আহমেদ নেই। এই শূন্যতা আপনি কিভাবে অনুভব করছেন? কতটা? অনেক শূন্যতা সৃষ্টি হয়েছে, কারণ স্যার যে নাটকগুলো করতেন সেটার বিষয়বস্তু যেরকম ছিল, অতি সরল, অতি সাধারণ, অতি আমাদের প্রাত্যহিক জীবনের ছোট একটি কোনো একটা ঘটনাকে নিয়ে দেখা যেত উনি নাটক তৈরি করেছেন, এবং সেটার যে এত মজা থাকতো সেই নাটকটার মধ্যে, যেগুলো এখন আমরা এখনকার সময়ের যারা নাটক লিখছেন বা পরিচালনা করছেন সেই নাটকটি সেই মজাটা আমরা খুঁজে পাই না।
একটি কি তার নাটকে অভিনয় করতে গেলে নিজেকে না আস্তে 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 কিন্তু আলাদা মনে হয়। হ্যাঁ যে আমি চরিত্রটার কারণেই। হ্যাঁ, এবং হুমায়ুন করতেন কি ঠিক মানুষটিকে ঠিক চরিত্রের চরিত্রের জন্য নির্বাচন করতেন। নির্বাচন তার করতেন। চোখ ছিল অসাধারণ স্বাদ। আর শামীমা যে সমস্ত চরিত্রগুলো করেছে পর্যন্ত তার বিকল্প নেই। তো রহমত যেগুলো চরিত্রগুলো করেছে তার তো বিকল্প নেই। তোমার কথা বলো। সব ক্ষেত্রে নিশ্চয়ই এটা সত্যি। আচ্ছা, আরেকটা বিষয়, কথা সাহিত্যিক মানে হুমায়ুন আহমেদ নাটক, সিনেমা এগুলোর বাইরেও নানা বিষয়ে তার আগ্রহ আমরা দেখেছি বিভিন্ন সময়। দাবা, ম্যাজিক বা ভূত প্রেত, অতিপ্রাকৃত বিষয়গুলো, এগুলো নিয়ে আপনার পর্যবেক্ষণটা কি? হুমায়ুন আহমেদ কিন্তু বাংলাদেশে আমাদের বন্ধু জুয়েল আইচ তিনি ছাড়া হুমায়ুন একমাত্র ম্যাজিশিয়ান যে আন্তর্জাতিক যে ম্যাজিশিয়ানসের যে অ্যাসোসিয়েশন আছে তার কিন্তু পার্মানেন্ট মেম্বার দুজনই এবং সেখান থেকে একটা সার্টিফিকেটও পেয়েছেন। এবং আমাদের সঙ্গে আমরা যখন আড্ডা দিতাম, অবসর সময় হইচই করতাম, তার কিন্তু একটা কথা, হুমায়ুন আহমেদের প্রধান নেশা কিন্তু আড্ডা, ভীষণ আড্ডা। এবং এই আড্ডাটা কিন্তু মনে করবেন না যে নিছক আড্ডা। এই আড্ডা থেকে কিন্তু যারা আড্ডাতে, ওনারা কিন্তু সিলেক্টেড লোক ছিল, ওনার বন্ধুরা। এই আড্ডার কথা বিভিন্ন সময় আমরা শুনেছি, ওল্ড ফুলস ক্লাব। আমরা সেই ক্লাবের সদস্য ছিলাম, আমি ছিলাম, অনেকেই ছিল, তার বাল্য বন্ধুরাও ছিল, তার স্কুলের বন্ধুরা ছিল, তার কলেজে বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ছিল, আবার প্রকাশক কয়েকজন ছিলেন, এবং তারা কিন্তু হুমায়ুন আহমেদের একেবারে মানে জানি দোস্ত। এবং সবচেয়ে বড় কথা কি, যেসব বিষয় নিয়ে আড্ডা হতো আপনি বিশ্বাস করবেন না, এটা এক একটা সিলেবাস। আর একটা কথা জয়ন্তদা, স্যারের সাথে যখন আমরা আড্ডায় বসতাম, মানে কত কি যে শিখতাম, হয়তো মানে শেখার মানে উনি একটা ভান্ডার মনে হতো। শুনুন একটা কথা, উনি কিন্তু নিজে বিজ্ঞান বিষয়ে অধ্যাপন করেছেন এবং তারপরে উনি এও করেছেন, গবেষণাও করেছেন, হ্যাঁ, কেমিস্ট্রি নিয়ে। কিন্তু তার পড়াশোনার পরিধি সাহিত্য, ইতিহাস, ভূগোল, গণিত। আমরা একটু যদি ভূত প্রেতের বিষয়টাতে আসি, আপনি বলছিলেন যে এটা হচ্ছে ভূত প্রেতের ব্যাপার, এটা হচ্ছে কিন্তু বন্ধু বৎসল, তার মতন বন্ধু বৎসল মানুষ কিন্তু আমি পাইনি। আর হুমায়ুন আহমেদের একটি চরিত্রের একটি বিশেষ দিক ছিল, সেটা হচ্ছে একাকিত্ব একদম পছন্দ করতেন না, পারতেন না, ভয় পেতেন না, ভয় না, এটা একাকিত্ব, মানুষ দরকার তার সাথে চারিপাশে সব সময়। তা ওই ভূতের ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারটা কিছুদিন পরে আমাকে উনি সঙ্গে নিয়েছিলেন এই ভূতের ব্যাপারটা নিয়ে, যার জন্য উনি কাঠ পেন্সিলে লিখেছিলেন যে জয়ন্ত হচ্ছে যে ডিক্লেয়ার্ড নাস্তিক, যে ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু ভূতে বিশ্বাস করে, যদি সে ভূত নুহাসপল্লির ভূত হয়। কারণ এই ভূত সম্পর্কে, এবং রহমত, আমি একটু বলি স্যার, তো আমি এসব বিশ্বাস করতাম না। স্যার একদিন আমাকে, আমাদের 9 নম্বর বিপদ সংকেত হচ্ছে, তো অনেক রাতে আমাকে বলল, রহমত তুমি ভূত বিশ্বাস করো না? স্যার তাহলে এক কাজ করো তো তুমি। উনি আমাকে একটা বই দিলেন, বই দিয়ে বললেন ওই পুকুর ঘাটে রেখে আসো তো তুমি। তাই পুকুর ঘাটে বইটা রাখতে গেলাম, রেখে আসলাম বইটা। কি কিছু হলো না? আমরা স্যার হলো, আমি দেখলাম একটা লোক খালি গেল আর চলে এলো দূরে আবছা ছায়ায়। ও আচ্ছা, তুমি বিশ্বাস করো না? না, গিয়ে দেখো তখন বইটা আছে কিনা। তা আমি গিয়ে যখন দেখলাম বই নাই, বইয়ের বদলে একটা টাওয়েল আছে, টাওয়েল থাকা। তা আমি ফিরে এসে স্যারকে বললাম, স্যার এই ব্যাপার। আমি তো কই, ও আচ্ছা ঠিক আছে। স্যার আর কিচ্ছু বললেন না। এরপরে আমার এক ছাত্র এসছে চিটাগং ইউনিভার্সিটি থেকে, পাহাড়ি হ্যাঁ, আমার একই রুমে আমরা শুয়েছি, বুঝতে পেরেছেন তো? দুটো দরজা, একটা হচ্ছে ভিতর দিয়ে আর একটা বাইরের দিকে একটা কলার গেট ছিল, না ওটা স্লাইডিং, কিন্তু তাতে কোনো ছিল না, গ্রিল ছিল, হ্যাঁ, এবং কোনো লক ছিল না। হঠাৎ ভোর মানে প্রায় 2-3টার দিকে আমার ছাত্র চিৎকার করছে, স্যার আমাকে ভূত টেনে নিয়ে যাচ্ছে। মানে আমি তাড়াতাড়ি তাকিয়ে দেখি সাদা পোশাক পরা ওই দরজা দিয়ে পা ধরে টানছে, আর আমি চিৎকার করে, যাই কোন হারামজাদারে বলে চিৎকার করেছি। দেখলাম সাদা পোশাক পরে দৌড়িয়ে চলে গেল। ওকে বাইরে নিয়ে গিয়ে লেবুতলায় গিয়ে শুয়ে দিয়ে এসছে, এবং আমি সিরিয়াসলি বোধহয় ভয় পেয়েছি। পরে আমি ওখানকার বুলবুল যখন উঠেছে, সবাইকে কিন্তু স্যার মোটামুটি সাইজ করে রেখেছে আর কি। হুমায়ুন আহমেদের বিভিন্ন লেখায় আমরা দেখেছি উনি মানুষকে চমকে দিতে বা সারপ্রাইজ দিতে খুব পছন্দ করতেন। উনি নিজে কি কখনো বড় ধরনের সারপ্রাইজের মুখোমুখি হয়েছেন? আমি জিজ্ঞেস করেছি, আসলে তা নয়। উনি কিন্তু তা হতে পারে কোনো সময় বড় সারপ্রাইজের। আপনাদের কোনো অভিজ্ঞতা আছে? আমাদের কোনো অভিজ্ঞতায় নেই, কিন্তু উনি ওনার ছেলে মেয়েদের কাছ থেকে অনেক বড় সারপ্রাইজ পেয়েছেন। হ্যাঁ,
যেমন ওই নুহাসের কাছ থেকেও পেয়েছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে শিলা বা বিপাশার কাছ থেকেও পেয়েছেন। উনি কিন্তু প্রচন্ড রকমের মানে বাৎসল্য, মানে স্নেহ যেটাকে বলা হয়। আর একটা জিনিস ছিল, মানে ব্যক্তিত্ব হিসাবে মানে এত মানবিক একটা লোক ছিলেন। মানে অনেকে তো আমরা সাহিত্যিক হিসাবে, নাট্যকার হিসাবে, কিন্তু আমার নিজের চোখে দেখা একজন মানে মানবিক মানুষ, যে এত বড় একজন মানবিক মানুষ হতে পারে। আমি একদিন বসে আছি, একটি ছেলে আসলো, এসে আমাকে বলছে ওনার এই ইয়েতে দক্ষিণ হাওয়াতে বাড়িতে, আর কি চাই, ওনার দরজা কিন্তু সবসময় খোলা থাকে। ও একটা কথা, ওনার দক্ষিণ হাওয়া কিন্তু দক্ষিণ দুয়ার সবসময় খোলা, সবসময় খোলা থাকে, কোনো সময় বন্ধ হতো না। আমরা ওই ড্রয়িং রুমে বসে লক হতো না। স্যার কিন্তু সবসময় নিচে বসতেন, হ্যাঁ, মাটিতে। আমি বসে আছি, হঠাৎ একটা ছেলে আসলো, তখন বাজে হচ্ছে 12টা 1টা দুপুর। কি চাই, আপনার কাছে এসেছি স্যার, একটু কথা বলো। কি কথা বলো? স্যার আমার একটা স্কলারশিপ হয়েছে অস্ট্রেলিয়ায়, তো আমার 2 লাখ টাকা লাগবে যেতে আসতে। তো আমি শুনেছি আপনার কাছে কেউ না খালি হাতে ফিরে যায় না। তো উনি বললেন যে ঠিক আছে, 2 দিন পরে এসো, আমি ভেবে দেখি। 2 দিন পরে ছেলেটা, আমি তখন ছিলাম না, স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম। 2 দিন পর ছেলে কিন্তু টাকাটা নিয়ে গেছে, এবং স্যার শুধু একটা কথাই বলেছে, তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হও তাহলে টাকাটা ফেরত দিও বাবা। মানে এটা তো ছোট্ট। আমি একটা ঘটনা জানি। উনি একদিন একটা বিজ্ঞাপন মানে টেলিভিশন বিজ্ঞাপনে একটা আবেদন দেখলেন যে একটি বাচ্চা মেয়ে খুব দুরারোগ্য একটা রোগে আক্রান্ত হয়েছে, তার চিকিৎসার জন্য টাকা দরকার। কত টাকা দরকার? 2.5 লাখ টাকা কি 3 লাখ টাকার দরকার। আমি জানি এই টাকাটা উনি তাই সেই দিনই কোনো একজন ওনার বিশ্বস্ত মানুষকে দিয়ে পাঠিয়ে দিলেন যে ওকে দিয়ে এসো, উনি তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসো। কিন্তু একটা কথা, সে যেন না জানে বা তার অভিভাবকরা যেন না জানে এই টাকাটা কে দিয়েছে। আরেকটা বিষয় হুমায়ুন আহমেদের, আমি যদি একটু তার কাছে জানতে চাই যে 90-এর দশকে আমরা দেখেছি হুমায়ুন আহমেদের নাটকে, বহুব্রীহি নাটকে তুই রাজাকার তোতা পাখির কণ্ঠে দিয়েছিল। তখন কিন্তু মানে এই কথা বলার মতন সাহস হ্যাঁ, কিন্তু বেতার কিংবা আপনি টিভিতে এরকম কোনো জয় বাংলা বলেন বা তুই রাজাকার বা এই শব্দগুলো, তুই রাজাকার যে একটা গালি, হ্যাঁ অবশ্যই। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তো কিন্তু উনি তো দেখে যেতে পারলেন না সেই বিষয়টা। তখন প্রতিক্রিয়া কি ছিল তুই রাজাকার? এই অনেকে কিন্তু এটা ভয় পেয়েছে, এটা দেখে অনেকে শঙ্কিত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, হুমায়ুন আহমেদের ব্যক্তিত্ব এবং তার ক্যারিশম্যাটিক চরিত্র এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে সে সময় বিটিভিতে কিন্তু এই কথাটা বলার কথা না, কারণ বিটিভিতে তখন কিন্তু সাহস পেত না বলতে। হ্যাঁ, এমনকি বঙ্গবন্ধু বলতেও তো সাহস পেত না। সেখানে তুই রাজাকারকে স্টাবলিশ করা এবং সেটাকে একটা পাখির মুখ দিয়ে বলা, পাখির মুখ দিয়ে বলা, তার মানে কি, পাখি হচ্ছে প্রকৃতির প্রতিনিধি। তার মানে প্রকৃতিও চাইছে না তাকে ভালোবাসতে, তাকে ঘৃণা করতে চাইছে। এই যে এই সাহসটা কি এখনকার মধ্যে দেখা যায়? এখন নাটক, উপন্যাস বা সাহিত্য যাই বলেন, আপনাকে আগে মানুষটাকে সাহসী হতে হবে, তো তারপরে তো আপনি লিখবেন। আগে মানুষটিকে তো পরিচ্ছন্ন হতে হবে। শুনুন, তিনি সাহসী যিনি সৎ। অবশ্যই সততাই কিন্তু সাহসের। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি, নিচে একটা বিরতির সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখলেন ঢাকায়। হুমায়ুন আহমেদকে তো আপনি অনেক দিন কাজ করেছেন হুমায়ুন আহমেদের সঙ্গে। একজন নাট্য নির্দেশক বা পরিচালক হুমায়ুন আহমেদ, কাজের সময় আর কাজের বাইরে ব্যক্তি হুমায়ুন, এই দুটার মধ্যে কি পার্থক্য আপনার চোখে পড়েছে বা কোনো পার্থক্য ছিল কিনা? পার্থক্য বলতে যেটা বলতে পারি যে এমনি তো হুমায়ুন আহমেদ স্যার ছিলেন অত্যন্ত সহজ সরল একজন মানুষ, অতি সহজ সরল মানুষ আমরা যারা ওনাকে কাছ থেকে দেখেছি। কিন্তু নাটকের যখন আমরা নাটক তৈরি করতাম, আমরা যখন ওনাকে নির্দেশক হিসেবে পেয়েছি, তখন আমি দেখেছি যে প্রতিটা সিকোয়েন্সে আমরা যে চরিত্রগুলো অভিনয় করতাম, দেখা যেত উনি মুহূর্তে সেই চরিত্র হয়ে উঠছেন, মানে খুবই নিখুঁতভাবে। মানে আমি একটা চরিত্র উপস্থাপন করছি, উনি আমার চরিত্রটা দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, ওনার চোখে মুখে তখন সেই আমার চরিত্রের মধ্যে আমি কিভাবে ফুটিয়ে তুলবো সেটা যেন উনি অনুভব করতে চাইতেন, কিংবা উনি আমাকে সেটা বলতেন সেটা করতে। এবং আমার পাশাপাশি আমি হয়তো কাঁদছি, আরেকটি মানুষ আমার পাশে একটি হাস্যরসাত্মক একটি কথা উপস্থাপন করছি, তিনি শর্ট করে উনি ওই ক্যারেক্টারতে চলে যেতে পারতেন। মানে উনি ওনার
ব্যাপারটা ধরতেন আর কি। তখন আমার মনে হতো যে উনি আসলে আমরা যে চরিত্রগুলি করতাম প্রত্যেকটারই এক একজন স্রষ্টা যে উনি নিজেই সেটা বুঝতে পারতাম সেই সময়টায়। উনি খুব নিখুঁত, ওনার প্রতিটা চরিত্র নিয়ে প্রতিটা চরিত্রের উপস্থাপনা নিয়ে উনি ছিলেন খুবই নিখুঁত। আরেকটি কথা, যখন শুটিং চলতো হয়তো শামীমা একটা সংলাপ বললো, একটা চমৎকারভাবে বললো, উনি কিন্তু দেখলেন এটাকে পরিমার্জন করতেন। কিরকম জানেন, ওই সংলাপ তার মধ্যে অ্যাড করে দিতেন। ও যদি ভালো করতো তাহলে ও কিন্তু আরো এগিয়ে, আরো ওখানে বসে বসে সঙ্গে সঙ্গে লিখে দিতেন, সঙ্গে সঙ্গে লিখে দিতেন, নতুন মুখে বলে দিতেন, হ্যাঁ ওনারটা পরিপূর্ণ হয়ে গেল। এই ধরনের মানে কম্প্রোমাইজ করতেন না, কোনো কম্প্রোমাইজ, যতক্ষণ ওনার মন মতো না হচ্ছে সেটা চালিয়েছেন। আমরা হুমায়ুন আহমেদের নাটকে হাস্যরস, বেদনা এগুলোর পাশাপাশি সমকালীন সমাজ, রাজনীতি বা নানা বিষয় নিয়ে আসতে দেখেছি, কখনো সিরিয়াসলি, কখনো হাস্যরসের মাধ্যমে। এই এখনকার যে নাটক হচ্ছে বা এগুলোতে কি এই রাজনীতি, সমকালীন বিষয় বা এই সামাজিক বিষয়গুলো কি ওইভাবে দেখতে পান? আসছে না যে তা না। হুমায়ুন আহমেদ স্যার যেভাবে ব্যাপারটা দেখিয়ে গেছেন, বলা যায় যে পরবর্তী প্রজন্মকে উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন যে এই জিনিসগুলো যা তিনি করেছেন সেগুলো তোমাদের অনুসরণ করা উচিত। যার কারণে আমরা দেখি পরবর্তীকালে এই প্রজন্মের নাট্যকার যারা আছে, অনেকেই আছেন, ভালো ভালো নাটক হচ্ছে, নিশ্চিত অনেক ভালো ভালো, এবং মানে সমাজ সচেতন বলেন, রাজনীতি নিয়ে বলুন বা সমকালীন ঘটনা নিয়ে বলুন, প্রচুর নাটক হচ্ছে না যে তা না। সমস্যা হচ্ছে একটা প্রচুর চ্যানেল হয়ে গেছে, আমরা এইভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক ভালো ভালো কাজ হচ্ছে এখন। এই ভালো কাজগুলোকে এই হাজারো নাটকের ভিড়ে আইডেন্টিফাই, আমরা দেখি ঈদে শত শত নাটক চ্যানেলে থাকে, কিভাবে এগুলো দর্শকদের আকৃষ্ট করতে পারে? একটাই হচ্ছে হুমায়ুন আহমেদের নামটাই ছিল একটা আকর্ষণ, নাম দিয়েই আমরা বুঝতাম যে নামটা তো তৈরি করতে হচ্ছে তাকে। এখন সেটার উপায় কি? আমি কিভাবে বুঝবো যে 200 নাটকের মধ্যে কোনটা আমি দেখবো? কখনোই হবে না যদি আপনি 2 মিনিট অন্তর বিজ্ঞাপন দিয়ে নাটকে ধামাচাপা দিয়ে দেন। অবশ্যই জানতে তো আপনার কাছে যাচ্ছি, এই হুমায়ুন আহমেদের জীবনের একটা বড় অংশ মুক্তিযুদ্ধ তাকে আচ্ছন্ন করে রেখেছিল। তার লেখা, সাহিত্য, নাটক, গল্প বিভিন্ন জায়গায় নানাভাবে মুক্তিযুদ্ধ ফিরে ফিরে এসেছে। কারণটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের পরিবার, সম্পূর্ণ পরিবার, খালাম্মা থেকে শুরু করে জাফর ইকবাল, সবাই, ওদের পরিবারের ভাই বোন সবাই, এটা তো প্রত্যেকেই একজন শহীদের সন্তান। ওনার বাবা ফয়জুর রহমান, উনি ছিলেন পিরোজপুরের এসডিপিও, এবং তিনি কিন্তু গোপনে এর থেকে, অস্ত্রাগার থেকে তিনি এদের কাছে। বাবার প্রসঙ্গ যখন আসলে একটা সম্পূরক প্রশ্ন করে রাখি, হুমায়ুন আহমেদের আজকে হুমায়ুন আহমেদ হয়ে ওঠার পিছনে ওনার বাবার অনেক বড় ভূমিকা ছিল, আমরা লেখায় পড়েছি। এত সৎ, সেটা যদি একটু বলতেন। এত সৎ অফিসার, এত নীতিবান অফিসার, এত নিজের ছেলেদের মধ্যে মূল্যবোধ তৈরি করার মতন বাবা খুব কমই জন্মেছেন আমাদের পরিচিতদের মধ্যে। তিনি কিন্তু মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন ওই পুলিশের দায়িত্বে থাকা, পুলিশ অফিসারের দায়িত্বে থাকা অবস্থায়। এবং সব থেকে বড় কথা কি, আরেকজনের ভূমিকা তো অনস্বীকার্য, তিনি হচ্ছেন খালাম্মা আয়েশা খাতুন। উনি কিন্তু একটি গল্প বললে কিন্তু আপনাকে উনি কিন্তু, ওনার কিন্তু কারোর কাছে কিন্তু হাত পাতেননি। তার যে পেনশনের টাকাটুকু, সেইটুকু টাকা দিয়ে কিন্তু এই এতগুলো ছেলে মেয়েকে উচ্চশিক্ষাতে শিক্ষিত করেছেন এবং মানুষ করেছেন বলা যেতে পারে। হুমায়ুন আমাকে একদিন বলছেন, জানেন, আমি যখন চাকরি পেলাম সে সময় কিন্তু আমার প্রথম শখ হলো আমি একটা ডিম পুরোপুরি খাবো। কারণ আমরা ছোটবেলায় আমার মা ওই সামান্য পয়সা দিয়ে একটা ডিম 4 ভাগ করে আমাদের 4 ভাই বোনকে দিতেন, 2টো ডিম 8 জনে খেতাম, কিন্তু কারো কাছে কোনো হাত পাতেননি। তাকে যখন ওখানে এর থেকে আমাদের এর থেকে শহীদ পরিবারের বাড়ি, বরাদ্দকৃত বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, তখন কিন্তু সেখানে কে গিয়েছিলেন জানেন? সেটা হচ্ছে যিনি আহমেদ সাফা, যিনি নন্দিত নরকে নিয়ে বাংলা বাজারে দরজা দরজা ঘুরে জুতো তলা এটার প্রতিবাদ করেছিলেন। না, তিনি গিয়েছিলেন এক টিন কেরোসিন নিয়ে বলেছিলেন যে আমি গায়ে ঢালবো এবং আগুন জ্বালিয়ে দেবো ওই বাসার সামনে, আর কেউ যায়নি। আমরা সর্বশেষ যেটা জ্যোৎস্না ও জননীর গল্প, বড় পরিসরে উনি, সেটা কিন্তু ওই 9 মাসেরই গল্প। অবশ্যই সেটা নিয়ে কি ওনার কোনো পরিকল্পনা ছিল যে ওটা নিয়ে কোনো কাজ? আমরা তো শুরু করেছিলাম ভাই, আমাদের তো 13 পর্ব আমাদের শুটিং শেষ, আমাদের এডিটিং শেষ, এটা টেলিভিশনে জমা পড়লো। লায়লা ভেবেছিলেন না আমাদের টেলিভিশনে, জিএম ও লায়লা, উনি ডেটও পড়ে গেল, 1-2 পর্ব প্রচারিত হলো। হ্যাঁ, 2টা পর্ব প্রচারিত হয়েছে, কিন্তু উনি একদিন তারপরে বন্ধ হয়ে গেল। কারণ সেটা হচ্ছে বিমানবন্দরের সামনে
যে ওই কট্টরপন্থীরা যে মৌলবাদীরা যে লালনের লালনের এটা ভাঙলো, ওই লালনের ভাস্কর্যটা ভাঙলো, তার প্রতিবাদে উনি বললেন যে আমি আর বিটিভিতে আমি নাটক দেবো না, মুক্তিযুদ্ধের নাটক আর দেবো না, এই বলে উনি বন্ধ করে দিলেন। বন্ধ করে দিলে সব ফেরত নিয়ে আসলেন। এখন সেগুলো তার প্রচারিত হয়নি, কোনো পরিকল্পনা কি আছে? পরিকল্পনা আছে, আমি জানি এটা শাওনের পরিকল্পনা আছে, এই অসম্পূর্ণ কাজটা সে সম্পূর্ণ করবে বলে আমাকে সে বলেছে। একটু জানতে চাই, একটু যদি আমাকে সংক্ষেপে বলেন হুমায়ুন আহমেদের সঙ্গে শেষ স্মৃতি আপনার। আমার শেষ স্মৃতি হচ্ছে যে উনি আম খুব পছন্দ করতেন খেতে, আম খেতে। উনি হঠাৎ আমাকে বলেছেন যে রহমত আমি একটা আম বাগান কিনবো। তো আমি ওনাকে রাজশাহীতে একটা দুর্গাপুরে একটা ওনাকে আম বাগান লিজ নিয়ে দিয়েছিলাম। তো শেষ দেখো উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তার বছরখানিক আগে ওনার একটা নাটক করলাম রেলগালি ঝমাঝম, এবং তার ঠিক 5-6 পর ওনার বাড়িতে আম নিয়ে গেছিলাম, ওনার বাগানের আম নিয়ে গিয়ে ওনাকে দিয়েছিলাম এবং কি তৃপ্তি ভরে খেলেন। এবং ওটা আমার শেষ। আপনার শেষ হুমায়ুন আহমেদের সঙ্গে? আমার শেষ হলো আমিও স্যারের জন্য রান্না করে নিয়ে গিয়েছিলাম। স্যার তো অসুস্থ হয়ে আসলেন মাঝে নিউ ইয়র্ক থেকে, রান্না করে নিয়ে গিয়েছিলাম। স্যার খুবই সবাইকে বন্ধু বান্ধব সবাইকে ডেকে আনলেন যে স্বামী মাছকে খাবার নিয়ে এসছে, সবাই আমরা একসাথে খাবো, খুব তৃপ্তি সহকারে খেয়েছিলেন। উনি যেদিন যান শেষ যাত্রা এখান থেকে যখন নিউ ইয়র্কের দিকে যান, তখন তার আগের দিন রাত্রিবেলা আমরা অনেকেই গিয়েছিলাম, গিয়ে দেখলাম উনি ভেতরে একা বসে আছেন আর বাইরে অনেকেই বসে আছে। তা আমিও বাইরে গিয়ে বসে তাহলে মনে করলাম যে অসুস্থ মানুষ হয়তো বিশ্রাম নিচ্ছে। খানিকক্ষণ পরে দেখি উনি জানতো এখানে লুঙ্গিটা বুকের করে বেঁধে চলে আসলেন, এসে বলেন ঘুরঘুর করছেন। আমি বুঝতে পারছি যে কিছু একটা বলবেন। জয়ন্ত এখানে বসে আছেন কেন বলুন তো? আমি কেন? আপনি চলে যাবেন ভোরবেলা, আমি এই জন্য দেখাতে। জয়ন্ত এখানে বসে আছেন কেন বলুন তো? আমি কেন? আপনি চলে যাবেন ভোরবেলা, আমি এই জন্য দেখাতে। শেষ কটা দিন একটু নির্জনতা থাকতে দিন তো, একা একা। এমন সময় আসলে মাহফুজুর রহমান, আমাদের সিনেমাটোগ্রাফার। মাহফুজুর রহমানের বাবা কিছুদিন আগে মারা গেছেন, মাহফুজ ভাই। ও মাহফুজ এসছো, তা তোমার বাবাকে কিছু বলতে হবে? মানে এই মৃত্যু নিয়ে উনি রসিকতা করতে পারতেন। আরো কি, ইমদাদুল হক মিলন গেছে, মিলন তোমার তো পোয়া 12, এখন তো মাঠ ফাঁকা। আরেকজন ওনার মেয়ে এসছে বিপাশা মনে হয়, এসে বলছে যে যাওয়ার সময় ছিল 2-3 দিন, যাওয়ার সময় চলে যাচ্ছে, বাবা আসি বলে জড়িয়ে কাঁদছে। সেই অবস্থা কি বলছে জানেন, এসে যখন আমার কুলখানিটা খেয়েই যা আর কটা দিন। এটা হুমায়ুন আহমেদের পক্ষে, মৃত্যুকে নিয়ে খেলা করা আমি আর এরকম মানুষ জীবনে দেখি। জি ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।